রিজার্ভেশন দেওয়া উচিত? না না, একদম নয়, তুলে দেওয়া উচিত। স্বাধীনতার পর আজ ৭৫ বছরেরও বেশি সময় হয়ে গেল, এখনও যদি এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের মানুষের কোনো রকম সামাজিক উন্নতি হয়নি, তাহলে এই ব্যবস্থা রেখে কোনো লাভ নেই। রিজার্ভেশনের জন্য অনেক অযোগ্যরা সুযোগ পায়, যার জন্য দেশের প্রোডাক্টিভিটি কমছে। আর যদি রিজার্ভেশন দিতেই হয়, তাহলে সেটি জাতি ব্যবস্থার উপরে না, অর্থনৈতিক অবস্থা দেখে দেওয়া উচিত, অর্থাৎ ইকোনমিক রিজার্ভেশনের কথা বলা হয়। এই ধরনের অনেক প্রশ্ন রিজার্ভেশনকে নিয়ে করা হয়। তাই আজকের ভিডিওতে এই রিজার্ভেশন নিয়ে আলোচনা করব। কেন এই ডিবেটেবল বা সবথেকে বিতর্কিত রিজার্ভেশন ব্যবস্থা এলো ভারতীয় রাজনীতিতে বা ভারতীয় সোসাইটিতে, সেই সমস্ত কিছু জানার চেষ্টা করব এবং এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। রিজার্ভেশন হলো এক ধরনের পদক্ষেপ, যার মাধ্যমে সমাজে যারা পিছিয়ে রয়েছে বা পিছিয়ে থাকতে বাধ্য করা হয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে আসা বা সমাজের বাকি মানুষের সঙ্গে সমান করার প্রচেষ্টা বা প্রয়াস। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, কেন তারা পিছিয়ে রয়েছে? এর অনেক কারণ হতে পারে। হয়তো তারা এগিয়ে আসতে চায় না, সেভাবেই বাঁচতে চায়, অথবা তাদেরকে এগিয়ে আসতে দেওয়া হয়নি বা এগিয়ে আসার সুযোগ করে দেওয়া হয়নি। এর মধ্যে প্রথম কারণটা তো একদম ইললজিক্যাল। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো যে প্রাচীন ভারতীয় দর্শন বা সনাতনী হিন্দু ধর্ম বিশ্ববন্ধু বা বিশ্ব পরিবারের কথা বলে, বসুদৈব কুটুম্বকম এর ধারণা দেয়, সেই দর্শনে বিশ্বাসকারী সমাজ এর একটা সেকশন কিভাবে এতটাই পিছিয়ে পড়েছে যে এখন নানা রকম সুবিধা থাকা সত্ত্বেও তারা সমাজে এগিয়ে আসতে পারছে না। আর এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের ফিরে যেতে হবে ইতিহাসে। আমরা অনেকেই আমাদের প্রাচীন ভারতীয় দর্শন, আমাদের সংস্কৃতি, এই সমস্ত কিছুকে পশ্চিমী দর্শনের তুলনায় অনেক সংকীর্ণ মনে করি। কিন্তু একটি বিষয় জানলে অবাক হবেন, পশ্চিমী দর্শনের অনেক ধারণায় প্রাচীন ভারতীয় দর্শনের থেকে এসছে। যেমন 400 খ্রিস্টপূর্বাব্দে প্লেটো যে জাস্টিস থিওরি বা ন্যায় তত্ত্ব দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন একজন ব্যক্তির যা কর্ম বা কাজ যদি তাকে সেটা করতে দেওয়া হয় এবং যদি সে সেটি ভালোভাবে করে, তাহলে সমাজে জাস্টিস বা ন্যায় বজায় থাকবে। আর এই ধারণা ভারতীয় দর্শনে প্লেটো এর জন্ম হওয়ার 1000 বছরেরও বেশি সময় আগে বৈদিক সাহিত্যে পাওয়া যায়। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব বৈদিক যুগে, বিশেষ করে ঋগ বৈদিক যুগে, ব্যক্তি ও সমাজের উন্নতির জন্য দুটি ব্যবস্থা আনা হয়েছিল। একটি ছিল আশ্রম ব্যবস্থা আর অন্যটি ছিল বর্ণ ব্যবস্থা। এই আশ্রম ব্যবস্থা ছিল ব্যক্তিকেন্দ্রিক, যেখানে বলা হয়েছিল একজন ব্যক্তি কিভাবে তার জীবন অতিবাহিত করবে। যেখানে 4টি আশ্রমের কথা বলা হয়েছিল: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। একজন ব্যক্তি জন্ম হওয়ার পর প্রায় 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য পালন করবে, অর্থাৎ 25 বছর বয়স পর্যন্ত একজন ব্যক্তি শিক্ষা গ্রহণ করবে, আশ্রমে থাকবে, গুরুর সাথে থাকবে। এরপর 25 থেকে 50 বছর বয়স পর্যন্ত একজন ব্যক্তি গৃহস্থ জীবন পালন করবে, অর্থাৎ সংসার ধর্ম পালন করবে, বংশ বিস্তার করবে। এরপর 50 থেকে 75 বছর বয়স পর্যন্ত বানপ্রস্থ জীবন পালন করবে, অর্থাৎ সমাজ থেকে ধীরে ধীরে নিজেকে দূরে রাখবে। এরপর ধীরে ধীরে 75 বছর পর সে সন্ন্যাস ধর্ম পালন করবে, অর্থাৎ ঈশ্বর সেবায় মগ্ন হবে, নিজেকে ঈশ্বরের সাথে যুক্ত করার চেষ্টা করবে। এই আশ্রম ব্যবস্থাটি ছিল ব্যক্তিকেন্দ্রিক, যেখানে ব্যক্তি তার সর্বাঙ্গীন বিকাশ করছে বা কিভাবে তার জীবন অতিবাহিত করবে সেটার বিষয়ে বলা ছিল। এবং অন্যদিকে সমাজের উন্নতির জন্য বর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ব্যক্তি যে কাজ করতে ভালোবাসে, যে কর্মে তার মন যায়, সে যেন সেই কর্ম করে, যার ফলে সমাজের উন্নতি হবে, স্কিল ডেভেলপমেন্ট হবে। বলা হয়েছিল যারা বৌদ্ধিক কাজকর্ম করবেন তারা ব্রাহ্মণ হবেন, যারা সমাজকে রক্ষা করবেন তারা ক্ষত্রিয় হবেন, এবং যারা ব্যবসা বাণিজ্য করবেন তারা বৈশ্য হবেন, আর যারা সমাজের বাকি ছোট ছোট মৌলিক কাজকর্ম করবেন তারা শূদ্র হবেন। অর্থাৎ কত সুন্দর একটি ব্যবস্থা, যেখানে সমাজের উন্নতির কথা ভেবে বর্ণ ব্যবস্থা আনা হয়েছে, যেখানে ব্যক্তি তার নিজের ইচ্ছে মতো কাজ করে অনেক উপরে যেতে পারবে, সেই কাজে পারদর্শী হতে পারবে। আবার অন্যদিকে ব্যক্তির উন্নতির জন্য আশ্রম ব্যবস্থা, সে তার জীবনকে কিভাবে অতিবাহিত করবে সেটাও সে জানতে পারছে। এখন মনে মনে একটি প্রশ্ন জাগতে পারে যে সমাজ ব্যবস্থায় শুধুমাত্র 4টি বর্ণের কথাই কেন বলা হয়েছে? সমাজে কি শুধুমাত্র এই 4 ধরনেরই কাজ হয়? ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবো আমরা কেবল 4 ভাবে কাজ করি। মস্তিষ্ক দিয়ে কাজ করি, বৌদ্ধিক কাজকর্ম; বাহুবল দিয়ে শক্তির কাজকর্ম করি; পা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ব্যবসা বাণিজ্য করি; আবার ছোট ছোট ক্ষুদ্র কাজ করি। যে কারণে বৈদিক সাহিত্যে, বিশেষ করে ঋগ্বেদ এর পুরুষ সূক্ততে বলা হয়েছে পুরুষ তথা কসমিক কনসিয়াসনেস এর মুখ, যা মস্তিষ্কেরই একটি অংশ, সেখান থেকে ব্রাহ্মণের জন্ম হয়েছে, বাহু থেকে ক্ষত্রিয়ের জন্ম হয়েছে, থাই বা চাং থেকে বৈশ্য এর জন্ম হয়েছে, এবং ফুট বা পায়ের পাতা থেকে শূদ্র এর জন্ম হয়েছে। এবং এই ঋগ্বেদের পুরুষ সূক্ত থেকে আমরা এটাও জানতে পারি যে বর্ণ ব্যবস্থা কর্মভিত্তিক ব্যবস্থা ছিল। কিন্তু ধীরে ধীরে সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে যখন পরবর্তী বৈদিক যুগ শুরু হয়, তারপর থেকে এই যে বর্ণ ব্যবস্থা অনেক বেশি রিজিড হয়ে যায়। অর্থাৎ যে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করছে সে ব্রাহ্মণের কাজই করছে, আবার যে শূদ্রের পরিবারে জন্মগ্রহণ করছে সে শূদ্রের কাজই করছে। এমনকি এক সময় বিবাহও নিজের বর্ণে শুরু হয়ে যায়, অর্থাৎ ব্রাহ্মণের পরিবারেই বিবাহ করবে।
এবং শূদ্র শূদ্রের পরিবারে বিবাহ করবে। অর্থাৎ এই কর্মভিত্তিক বর্ণ ব্যবস্থা জনভিত্তিক জাতি ব্যবস্থায় পরিণত হয়। কিছু সময় পর সমাজের কিছু নিম্ন স্তরের কাজ, যেমন চামড়ার কাজ, নালা পরিষ্কার করার কাজ, ঝাড় দেওয়ার কাজ ইত্যাদি কাজকে অশুচ বা অশুদ্ধ মনে করা হতে লাগলো। আর যেহেতু এই সব কার্য অশুচ বা অশুদ্ধ, তাহলে যারা এই সমস্ত কাজ করে তাদেরকে স্পর্শ করা বা ছোঁয়াও অশুদ্ধ বা পাপ। যার ফলে এই চতুর্বর্ণ ব্যবস্থা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চতুর্বর্ণের বাইরে এক নতুন বর্ণ তৈরি হলো, যাকে আমরা আনটাচেবলস বা দলিত হিসেবে জানি। এবং এই আনটাচেবলস বা দলিতদের এতটাই অশুদ্ধ বা অশুচ মনে করা হতো যে তারা কি খাবে, তারা কি পোশাক পরবে, তারা কোন রাস্তায় যাবে, এই সমস্ত কিছুই সেই সময়কার স্বঘোষিত সভ্য সমাজ ডিসাইড বা ঠিক করত। এই আনটাচেবলস ও দলিতদের সাথে স্বঘোষিত সভ্য সমাজ কতটা ডিসক্রিমিনেশন বা কতটা সামাজিক ভেদাভেদ করেছিল তার উদাহরণ আমরা সবাই জানি। এবং এই ডিসক্রিমিনেশন তাদের জীবনকে এতটাই গভীরভাবে প্রভাবিত করেছে যে আজ পর্যন্ত তারা সেই চিন্তাভাবনা থেকে উঠতে পারেনি। আজও দলিত সম্প্রদায়ের অনেক মানুষ এই স্বঘোষিত সভ্য সমাজের মানুষের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারে না, তাদের সাথে মিশতে চায় না। তাহলে আমরা দেখলাম কিভাবে বর্ণ ব্যবস্থা থেকে জাতি ব্যবস্থা এলো, এবং এই জাতি ব্যবস্থায় সমাজের একটা সেকশনের মানুষ, যাদেরকে আনটাচেবলস বা দলিত বলছি, তাদেরকে সমাজ কিভাবে পিছিয়ে রাখলো। সমাজ পিছিয়ে রাখলো কথাটা ব্যবহার করছি কারণ একবার ভেবে দেখো, যাদেরকে সমাজে কেউ স্পর্শ করে না, যাদের ছায়া পর্যন্ত কেউ স্পর্শ করে না, এমনকি রাস্তায় একসাথে হাঁটার অধিকার দেওয়া হয়নি, তারা তো এমনিতেই কোনো কাজ করতে পারবে না। আর এই কারণে তারা সমাজে এতটা পিছিয়ে রয়েছে। তাহলে আমরা দেখলাম কিভাবে জাতি ব্যবস্থা এলো, এবং এই জাতি ব্যবস্থার মাধ্যমে কিভাবে একটা সেকশনের মানুষ পেছনেই রয়ে গেল। এখন আসি রিজার্ভেশন ব্যবস্থায়। এই যে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে আসা বা তাদেরকে এক্সট্রা বেনিফিট দেওয়া, এর ধারণা ভারতে প্রথমবার এসেছিল 1882-তে। 1882-তে হান্টার কমিশন অ্যাপয়েন্ট করা হয়েছিল, যাকে আমরা ইন্ডিয়ান এডুকেশন কমিশন হিসেবেও জানি। এর চেয়ারম্যান ছিলেন স্যার উইলিয়াম হান্টার। এই কমিশনের কাজ ছিল ভারতের শিক্ষা ব্যবস্থা কেমন চলছে তার মূল্যায়ন করা এবং কি কি সংস্কার বা রিফর্ম করতে হবে তার পরামর্শ দেওয়া। এই কমিশন প্রথমবার বলেছিল ভারতে যারা পিছিয়ে রয়েছে তাদের মধ্যে শিক্ষার হার বাড়ানোর জন্য তাদেরকে এক্সট্রা বেনিফিট বা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দিতে হবে। কিন্তু এই কমিশন রিজার্ভেশন শব্দটি ব্যবহার করেনি। বর্তমানে আমরা যে রিজার্ভেশন সিস্টেম ফলো করি তার সূত্রপাত হয়েছিল 1932 এর পর। 16 অগস্ট 1932-তে ব্রিটিশ প্রাইম মিনিস্টার রেমসে ম্যাকডোনাল্ড এক কমিউনাল অ্যাওয়ার্ড পলিসি এর ঘোষণা করেন এবং বলেন শিখ, মুসলিম, ইন্ডিয়ান খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপিয়ান এবং দলিত সম্প্রদায়ের মানুষদের সেপারেট ইলেক্টোরেট দেওয়া হবে। সেপারেট ইলেক্টোরেট কথাটির অর্থ হলো এই যে দলিত, শিখ, অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপিয়ান, এদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইলেক্টোরেট বা আলাদা আলাদা নির্বাচন ক্ষেত্র তৈরি করা। অর্থাৎ যেখানে শিখ কমিউনিটি এর জন্য নির্বাচন ক্ষেত্র তৈরি করা হয়েছে সেখানে কেবলমাত্র শিখ সম্প্রদায়ের মানুষই ভোটে দাঁড়াবে বা নির্বাচনে দাঁড়াবে এবং শিখ সম্প্রদায়ের মানুষই তাকে ভোট দেবে। আর অন্যদিকে যেখানে দলিত সম্প্রদায়ের জন্য নির্বাচন ক্ষেত্র তৈরি করা হয়েছে সেখানে কেবলমাত্র দলিতরাই ভোটে দাঁড়াতে পারবে এবং দলিতরাই তাকে ভোট দিয়ে জয়লাভ করাবে, অন্য কোনো সম্প্রদায়ের মানুষ সেখানে ভোট দিতে পারবে না। আর এই সেপারেট ইলেক্টোরেটের ধারণাকে বাবা সাহেব আম্বেদকর সমর্থন করলেও মহাত্মা গান্ধী অনেক চিন্তিত ছিলেন, কারণ তিনি ভেবেছিলেন যদি দলিতদেরকে সেপারেট ইলেক্টোরেট দেওয়া হয় তাহলে হিন্দু কমিউনিটির মধ্যে বিভাজন তৈরি হবে, কারণ দলিত হিন্দু কমিউনিটিরই একটি অংশ। তাই এর প্রতিবাদ করার জন্য মহাত্মা গান্ধী সেপ্টেম্বর 1932-তেই আমরণ অনশন শুরু করেন। এর ফলে 24 সেপ্টেম্বর 1932-তে পুনা প্যাক্ট সাইন হয় আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে এবং বলা হয় হিন্দু কমিউনিটিদেরকে সেপারেট ইলেক্টোরেট দেওয়া হবে এবং তার মধ্যেই দলিতদের জন্য আলাদা ইলেক্টোরেট বা সেপারেট ইলেক্টোরেট রাখা হবে। অর্থাৎ এটিই ছিল ভারতীয় রাজনীতিতে দলিতদের জন্য প্রথম রিজার্ভেশন, বিশেষ করে পলিটিক্যাল রিজার্ভেশন। এরপর 1947-এ ভারত যখন স্বাধীন হয়, স্বাধীন ভারতে যাতে সামাজিক ভেদাভেদ না থাকে তার জন্য বাবা সাহেব আম্বেদকর সংবিধানে এসসি এবং এসটি সম্প্রদায়ের মানুষদের শিক্ষাক্ষেত্রে এবং সরকারি কাজের ক্ষেত্রে রিজার্ভেশনের ব্যবস্থা করেন। এরপর 1991-এ মন্ডল কমিশনের রিপোর্ট অনুসারে ওবিসি রিজার্ভেশন আনা হয়। 2019-এ 103তম সংবিধান সংশোধনের মাধ্যমে ইডব্লিউএস রিজার্ভেশন আনা হয় এবং রিসেন্ট 2023 সালে 106তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় লেজিসলেচারে মহিলাদেরকে রিজার্ভেশন দেওয়ার কথা বলা হয়। এটি ছিল রিজার্ভেশনের হিস্ট্রি, অর্থাৎ কিভাবে রিজার্ভেশন ভারতীয় রাজনীতিতে এলো। এখন আসি ভারতে কত পার্সেন্ট রিজার্ভেশন রয়েছে। 15% রিজার্ভেশন এসসিদের কাছে রয়েছে, 7.5% রিজার্ভেশন এসটিদের কাছে রয়েছে এবং 27% রিজার্ভেশন ওবিসিদের কাছে রয়েছে, অর্থাৎ টোটাল রিজার্ভেশন 49.5%। এবং এদের সাথে 10% ইডব্লিউএস রিজার্ভেশন যুক্ত করলে টোটাল হয় 59.5%।
অর্থাৎ 22.5% রিজার্ভেশনই এসসি এসটিদের কাছে রয়েছে। সবথেকে বেশি রিজার্ভেশন রয়েছে ওবিসিদের কাছে। কিন্তু রিজার্ভেশন নিয়ে আলোচনা হলে সবথেকে প্রথমে এসসি এসটিদের ওপরেই আঙুল তুলি। অর্থাৎ বর্তমানে ভারতে টোটাল 59.5% রিজার্ভেশন রয়েছে, যার মধ্যে 10% কিন্তু জেনারেল কাস্টদের জন্য। এখন আসি সেই বিশেষ প্রশ্নে। প্রথম প্রশ্ন, রিজার্ভেশন জাতিগত ব্যবস্থার উপরে না, অর্থনৈতিক অবস্থা দেখে দেওয়া উচিত। এর একটাই উত্তর, রিজার্ভেশন আনা হয়েছিল কারো আর্থিক অবস্থা উন্নতির জন্য নয়, সমাজে যে সামাজিক ভেদাভেদ রয়েছে, জাতিগত ভেদাভেদ রয়েছে সেটি সমাপ্ত করার জন্য। আর যেদিন এই সামাজিক ভেদাভেদ দূর হয়ে যাবে, এই রিজার্ভেশন সিস্টেমও পরিবর্তন হয়ে যাবে। আর যদি প্রশ্ন করো এখনও কি সামাজিক ভেদাভেদ রয়েছে, গুগলে গিয়ে সার্চ করো রিসেন্ট কাস্ট ডিসক্রিমিনেশন কেসেস, অনেক উদাহরণ পেয়ে যাবে। আশা করছি আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছো, অনেক কিছু কভার করা হয়নি। যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই এর উত্তর দেব। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।